আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব হচ্ছে আমাদের ইম্পেরিক্যালের সেকেন্ড ক্লাসটা আর কি। এটা হচ্ছে আপনার দ্বিতীয় আর হচ্ছে পঞ্চম অধ্যায় নিয়ে এখানে বলা হবে। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে আপনার বৈশ্বিক সংঘাত আর কি, মেজর ইস্যুস আর কি। তো এখান থেকে পয়েন্ট 47 কোনো কোশ্চেন আসে নাই। তো হচ্ছে এখানে দেখি যে হচ্ছে ইসরায়েল যে প্যালেস্টাইনের যে সংঘাতটা আর কি, এটা দেখি। তো এটা হচ্ছে আপনার অনেক আগে থেকে, ওটা 1478 সাল থেকে যখন হচ্ছে স্প্যানিশ ইনকুইজিশন আর কি শুরু হলো। এখান থেকে হচ্ছে ইহুদি আর মুসলিমদেরকে ত্যাগ করা হলো, বাধ্য করা হলো স্পেন। সেখান থেকে তারা হচ্ছে ওসমানী সাম্রাজ্যের ওখানে আসলো আর কি। তারপর হচ্ছে আপনার সেখানে বসবাস শুরু করলো। তারপর হচ্ছে আপনার এদিকে হচ্ছে 1882 সালে হচ্ছে আপনার জায়নবাদ তৈরি হলো আর কি। আর হচ্ছে আপনার 1902 সাল থেকে যে হচ্ছে আপনার ওই যে ইহুদিরা ফিলিস্তিনে আসা শুরু করলো, এটা হচ্ছে প্রথম আউলিয়া বলা হয় এটাকে। তো আগে তো আর কি ওই যে ফিলিস্তিন আর কি ওরা হচ্ছে ক্রয় করার চেষ্টা করছিল, কিন্তু হচ্ছে দেওয়া হয়নি আর কি পারমিশন, আপনার হচ্ছে ইয়ের থেকে, ওসমানী সাম্রাজ্য থেকে। পরে তারা হচ্ছে এরকম পরোক্ষ আহ, মাধ্যমে তারা হচ্ছে আস্তে আস্তে ছোট ছোট আকারে, কিন্তু তারা ওই যে প্রমিস ল্যান্ড থেকে তারা হচ্ছে জমি ক্রয় করছে। এটাই হচ্ছে ফার্স্ট আউলিয়া আর কি। তারপর হচ্ছে আপনার এই যে বেলফার ঘোষণা হলো, তখন হচ্ছে এই যে তুরস্ক যখন গ্লিসারিন বন্ধ করে দিল যুদ্ধে, তখন হচ্ছে ওই যে ওয়াইজম্যান হচ্ছে আপনার ইয়ে আবিষ্কার করলো, ওই যে যেটা কি বলে অ্যাসিডন আবিষ্কার করলো, যেটা হচ্ছে বন্ধুকে ইউজ করা হলো। তার ফলে আর কি তারা হচ্ছে একটা প্রমিস ল্যান্ডের ঘোষণা পাইলো। তারপর হচ্ছে 1914 সাল থেকে হচ্ছে এরকম অনেকগুলো ইহুদি ইউরোপ ত্যাগ করে হচ্ছে ওই যে আপনার ফিলিস্তিন আসা শুরু করলো, যেটা হচ্ছে সেকেন্ড আলিয়া নামে আর কি পরিচিত। আর 1947 সালে তো তারা হচ্ছে নতুন একটা ইয়া পায় আর কি, ওই যে রাষ্ট্র ইয়ে করা হলো, দ্বিরাষ্ট্র সমাধান, টু স্টেট আর কি সলিউশন আর কি দেওয়া হয়েছে এখানে। তো হচ্ছে ইহুদির জন্য আলাদা আলাদা রাষ্ট্র, ফিলিস্তিনের জন্য আলাদা রাষ্ট্র দেওয়া হয়েছে। তো হচ্ছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এখন হচ্ছে তো ইসরায়েল শুধুমাত্র হচ্ছে আপনার 10% এরকম ভূখণ্ডের মালিক হলো, তাদেরকে হচ্ছে মোট ভূখণ্ডের এরকম হচ্ছে অর্ধেক দেওয়া হলো, যেটা আর কি অন্যায় ছিল। তো এখানে হচ্ছে যখন হচ্ছে নিজ ভূমি থেকে যখন আরবরা দলে দলে আর কি ত্যাগ করলো, যখন হচ্ছে আপনার ফিলিস্তিন ত্যাগ করলো, সেটাকে বলা হয় হচ্ছে নাকাবা। তারপর হচ্ছে এদিকে সবাই 1948 সালে প্রতিষ্ঠা হতে আর কি সবাই এরকম আহ, আর কি 48-14 মে হচ্ছে এরকম যে ইসরায়েল গঠিত হয়। সবাই আর কি যারা বড় বড় দেশ তারা সবাই স্বীকৃতি দেয় আর কি। এরপর সেখান থেকে হচ্ছে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়। তারপর হচ্ছে আবার দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হচ্ছে আপনার সুয়েজ খালকে কেন্দ্র করে হয়। সুয়েজ খাল হচ্ছে যখন ওই যে আপনার ওই যে মিশরের যখন তারা এরকম জাতীয়করণ করতে চাইছিল, তখন সেখান থেকে হচ্ছে সমস্যা হয়। তারপর হচ্ছে 1964 সালে হচ্ছে পিএলও গঠিত হয় আর কি, ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন, ইয়াসির আরাফাত। তারপর হচ্ছে তৃতীয় আরব যুদ্ধ হয় হচ্ছে আরব ইসরায়েল, সেটা হচ্ছে 1967 সালে। তো 6 দিন ব্যাপী আর কি চলে আর কি এটা। তারপর চতুর্থ আরব যুদ্ধ 1973 সালে হয়, এখানে ওয়েপন ইউজ করা হয়। এরপর ক্যাম্প ডেভিড চুক্তি 1978 সালে হয়, মিনে চিফ বেগিনার আনা সাদাতে এখানে আর কি। এখানে হচ্ছে ফ্রেমওয়ার্ক ফর পিস ফর মিডল ইস্ট। তো এখানে হচ্ছে আপনার গাজা থেকে সব ইসরায়েল সৈন্য আর কি ইয়ে করা হবে, আর নির্বাচিত ফিলিস্তিনের তারা হচ্ছে ক্ষমতা হস্তান্তর করবে। আর হচ্ছে আপনার এদিকে ইসরায়েল আর হচ্ছে মিশরের মধ্যে একটা শান্তি চুক্তি হয়, যেখানে হচ্ছে যে সিনাই উপদ্বীপ ফিরিয়ে দেওয়া হবে আপনার হচ্ছে মিশরের কাছে। তারপর হচ্ছে এরকম দুই দেশের মধ্যে এরকম হচ্ছে কূটনৈতিক আর হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হবে। তো এটার ফলে কিন্তু খুব বেশি ইয়ে হয়নি, কারণ হচ্ছে ইসরায়েলরা তার আবার ওই যে এরকম দমন পীড়ন চালিয়ে দেয়, তাদের যে আগ্রাসন চালিয়ে যায় আর কি। তারপর হচ্ছে এর ফলে কিন্তু যে মিশরকে আরব লীগ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে এদিকে আর কি আছে, মানে অটোনমি প্ল্যানটা কাজ করেনি আর কি গাজার ক্ষেত্রে। তারপর অসলো চুক্তি, এটা হচ্ছে 1993 সালে হয় আর কি, অসলো চুক্তি। তো এখানে পরস্পর পরস্পরকে স্বীকৃতি দেয় আর কি। আর হচ্ছে আপনার এখানে একটা কথা ছিল আর কি, যে হচ্ছে 17 দফা চুক্তি ছিল, যেখানে হচ্ছে আপনার ফিলিস্তিনে একটি অন্তর্বর্তী প্রশাসন আর কি দায়িত্ব গ্রহণ করবে আর কি। সেখানে হচ্ছে আপনার গাজা ও পশ্চিম তীরে কিছু অংশে ফিলিস্তিনি প্রশাসন থাকবে, বাকিরা হচ্ছে ইসরায়েল থাকবে আর কি। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা পিস প্রসেস আর কি শুরু হয়। এবার দ্বিতীয় অস্ত্র চুক্তি আপনার হচ্ছে 1900 হয় আর কি, 1995 সালে সম্ভবত হয় আর কি দ্বিতীয় অস্ত্র চুক্তি, হ্যাঁ। তো এখান থেকে হচ্ছে ওই যে এবিসিতে আর কি ভাগ করা হয়েছিল আর কি, যেখানে হচ্ছে এ ছিল হচ্ছে আপনার মানে পশ্চিম তীরের যে আর কি অংশটা, এটাকে 3টা প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছিল। প্রথম অঞ্চলে হচ্ছে এ ছিল, সেখানে হচ্ছে 18% হচ্ছে এরকম পশ্চিম তীরের ভূমি আর কি। তো সেখানে হচ্ছে শুধুমাত্র আহ, এই মানে ফিলিস্তিনের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। আর হচ্ছে এরিয়া বিতে ছিল হচ্ছে এখানে ফিলিস্তিন ছিল, কিন্তু কার্যক্রম এবং সামরিক কার্যক্রম তারপর হচ্ছে নিয়ন্ত্রণ করতে হচ্ছে ইয়ারা আর কি, যে ইসরায়েলরা। আর হচ্ছে এরিয়া সি হচ্ছে সম্পূর্ণ 60% ছিল হচ্ছে সম্পূর্ণ ইসরায়েলিদের আর কি। তো এর ফলে কিন্তু আপনার হচ্ছে আহ, খুব সমস্যার সমাধান হয়নি, উল্টা ইসরায়েলরা আরও ভূমি দখল করছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিছে আর কি।
এরপর হচ্ছে আপনার ওই যে 1996 সালে নেতানিয়াহু আসছিল, তার ফলে আরও কিন্তু সব সমস্যার সমাধান আরও ভেস্তে যায়। তারপর হচ্ছে অনেক ফিলিস্তিনিকে আর সেখান থেকে ইয়ে করা হয়। আর নেতানিয়াহু তো সবসময় হচ্ছে অস্বীকার করে ফিলিস্তিনের অস্তিত্ব, এভাবে আর কি একটা সমস্যা হয় আর কি। তারপর হচ্ছে আপনার এদিকে আরও বিভিন্ন চুক্তি হয়েছিল। ওই যে আপনার হচ্ছে 7 সালে হচ্ছে জর্জ ডব্লিউ বুশ আর কি একটা সম্মেলন আয়োজন করে, সেটাও আর কি হয়নি। তারপর হচ্ছে গাজা যুদ্ধ, এখন দেখেন হচ্ছে 2023 সালে হচ্ছে আপনার ওই যে অপারেশন আকসা ফ্লাড, যেটা হচ্ছে 7 অক্টোবর ইয়ে করছিল। এরপর হচ্ছে ইসরায়েলও হচ্ছে অপারেশন আয়রন শট পরিচালনা করছে। এখন ফিলিস্তিনে হামাসের ফাতা নিয়ে কথা। তো ফাতা হচ্ছে আপনার ওয়েস্ট ব্যাংকে হচ্ছে এদের সরকার থাকে আর কি। তো 1959 সালে ফাতা গঠিত হয়েছিল, আর 1987 সালে হচ্ছে আপনার হামাস। তো আপনার হচ্ছে 1993 সালে যখন হচ্ছে অস্ত্র চুক্তি হয়, এরপর হচ্ছে আপনার 2006 সালে একটা নির্বাচন হয়, সেখানে কিন্তু হচ্ছে 132 আসনের মধ্যে আপনার হামাসই মেজরিটি পাইছিল 70টা আসনে। কিন্তু ওই যে এই ফাত্তা হচ্ছে তাদের স্বীকার করে নাই, ফলে একটা সমস্যা বেঁধে যায়। এই সমস্যার পরিপ্রেক্ষিতে হচ্ছে আপনার এই যে হামাস আপনার হচ্ছে 2007 সালে ওই যে লড়াই করে তাদের গাজাটা দখল করে নেয়। সেখান থেকে তারা হচ্ছে এখন গাজার নিয়ন্ত্রণ এখন তাদের কাছে কিন্তু। তারপর এখন এখানে দেখি হচ্ছে গাজা শান্তি ফেরাতে ট্রাম্পের 20 দফা। তো হচ্ছে দ্য ট্রাম্প প্রপোজাল লেজিটিমাইজেস অ্যানেক্সেশন অ্যান্ড কিলস এনি মিনিংফুল টু স্টেট সলিউশন হচ্ছে, তো নর্ম চমস্কি বলছে এটা। আর বার্নি স্যান্ডার্স বলছে হচ্ছে ট্রাম্পস প্ল্যান ইজ নট এ পিস প্ল্যান, ইটস এ রাবার স্ট্যাম্প ফর পার্মানেন্ট অকুপেশন। তো আসলে এটা অকুপেশন আর কি। তো গাজা যুদ্ধে হচ্ছে এরকম হামাসকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের কথা, নিরস্ত্রীকরণের কথা বলছে, যে আপনার 20 দফা প্রস্তাবে। তারপর হচ্ছে এরকম অন্তর্জাতিক পুনর্গঠন করার কথা বলছে। তারপর হচ্ছে জিম্মি হস্তান্তরের কথা বলছে। তারপর হচ্ছে যে পুনর্গঠনের কথা বলছে সব কিছু। তারপর হচ্ছে ত্রাণ পৌঁছে দেবে। তারপর হচ্ছে আপনার আন্তর্জাতিক সহায়তা সেখানে পৌঁছাবে আর কি। তারপর ট্রাম্প অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে, এখানে ট্রাম্প হচ্ছে সব একটা কমিটির প্রেসিডেন্ট থাকবে আর কি। তারপর হচ্ছে হামাস ও অন্যান্য গোষ্ঠী কোনোভাবে প্রশাসনের ভূমিকা রাখবে না আর কি। তারপর বিভিন্ন এগুলা রাখছে আর কি 20 দফা, এটা অত না পড়লেও চলবে আর কি। তো এটা সীমাবদ্ধতা নিয়ে আমরা তুলনা করি। সীমাবদ্ধতা কি, যে এখানে রাজনৈতিক প্রতিনিধিত্বের ঘাটতি আছে, অর্থাৎ হামাসকে পুরোপুরি বাদ দিয়ে কিন্তু ফিলিস্তিনের অভ্যন্তরীণ ঐক্য কিন্তু হবে না। তারপর হচ্ছে সার্বভৌমত্বের ঘাটতি, এখানে হচ্ছে টেকনোক্র্যাট বোর্ডের হচ্ছে প্রকৃত ফিলিস্তিনি শাসন ব্যবস্থা গঠনের বাধা সৃষ্টি করবে টেকনোক্র্যাট বোর্ডের নিয়ন্ত্রণ। আর আঞ্চলিক ভারসাম্য কিন্তু থাকবে না, এখানে হচ্ছে সৌদি আরব, ইরান সবাই চেষ্টা করবে তাদের হচ্ছে এখানে হচ্ছে শান্তি বাস্তব, মানে তাদের যে প্রতিযোগিতামূলক প্রভাব, এর কারণে শান্তি বাস্তবায়ন কিন্তু এখানে সম্ভব হবে না। আর মানবাধিকার ও দায়বদ্ধতা অনুসারে হচ্ছে যুদ্ধ যে আপনার অপরাধগুলো এত হলো, সেগুলো কিন্তু কোনো বিচার কিন্তু এখানে হচ্ছে না। আর সবাই বলতেছে হচ্ছে হামাসকে এরকম নিরস্ত্রীকরণ করতে হবে, সেটা কিন্তু হামাস কখনোই মানবে না। কারণ হামাস তখনই নিরস্ত্রীকরণ মানবে যখন হচ্ছে তাদেরকে হচ্ছে ফিলিস্তিনকে আলাদা একটা রাষ্ট্রমর্যাদা দেওয়া হবে। আর হচ্ছে এই এটাকে হচ্ছে অনেকে বলে স্ট্র্যাটেজিক পিস প্রসেস, অর্থাৎ এটা কোনো শান্তি চুক্তি নয়, এটা হচ্ছে একটা ট্রাম্পের যে কৌশলগত তার যে সুবিধা, এটা বজায় রাখার জন্য একটা চুক্তি, এটাকে অনেকে বলে আর কি। তো হচ্ছে এখন ট্রাম্পের 20 দফা থেকে যুদ্ধবিরতি চুক্তি, এরকম হচ্ছে গাজায় 70% অবকাঠামো ধ্বংস হয়েছে, তারপর 30,000 বেসামরিক মানুষ নিহত হয়েছে, অনেক কিছু এগুলো হয়েছে আর কি। তো ট্রাম্প হচ্ছে 19 সেপ্টেম্বর 2025 সালে সবার আগে এরকম 20 দফা শান্তি পরিকল্পনা দেয় আর কি, যেটা হচ্ছে এরকম দীর্ঘমেয়াদী শাসন আর উন্নয়ন কাঠামোর একটা রূপরেখা ব্লুপ্রিন্ট ছিল এটা আর কি। তো এটা মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতি, সহিংসতা নিয়ন্ত্রণ, তারপর মানবিক পুনঃপ্রবেশ, বন্দী হস্তের বিনিময়, তারপর অর্থনৈতিক পুনর্গঠন, আন্তর্জাতিক সহায়তা সমর্থন। বৈশিষ্ট্য ছিল হচ্ছে গাজাকে সন্ত্রাসমুক্ত অঞ্চল ঘোষণা করা, বোর্ড অফ পিস গঠন করা, তারপর $10 বিলিয়ন পুনর্গঠন তহবিল ঘোষণা, আর ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে প্রত্যাহার, আচ্ছা টু স্টার সলিউশনের পথ প্রশস্ত করা। তো এখানে তাৎপর্য ছিল হচ্ছে এটা যে শান্তিটা একটা ছিল একটা চুক্তি আর কি, যুক্তরাষ্ট্রের স্বার্থ করার জন্য। আর হচ্ছে আপনার গাজা যুদ্ধবিরতি চুক্তি 8 অক্টোবর 2025 সালে এটা স্বাক্ষরিত হয়, যদিও কোনো এরকম কোনো দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে না, ইসরায়েল এখনও হামলা করছে আর কি। তো চুক্তির ধাপসমূহ হচ্ছে আপনার যুদ্ধবিরতি ও নিরাপত্তা, এখানে 48 ঘন্টা যুদ্ধবিরতি, সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। তারপর হচ্ছে আপনার উত্তরাংশ থেকে আপনার সেনা প্রত্যাহার করবে আপনার ইসরায়েল। আর হচ্ছে আপনার দক্ষিণ সীমান্তে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী থাকবে। আর 2 নম্বর হচ্ছে বন্দী হস্তের বিনিময়, এরকম দুইজনই আর কি এরকম বন্দী হস্তের বিনিময় করবে। মানবিক অর্থনৈতিক সহযোগিতা থাকবে। আপনার হচ্ছে আপনার হচ্ছে ধাপ 3 আর কি, এরকম 3টা ধাপ ছিল। 4 ধাপ হচ্ছে আপনার হচ্ছে প্রশাসনিক পুনর্গঠন আর শাসন ব্যবস্থা, 4টা ধাপ ছিল এখানে। তো কি কি, এটা হচ্ছে যুদ্ধবিরতি, নিরাপত্তা, বন্দী হস্তের বিনিময়, মানবিক ও অর্থনৈতিক উদ্যোগ, আর হচ্ছে প্রশাসনিক পুনর্গঠন ও শাসন ব্যবস্থা। সরি, ধাপ 5 ছিল। ধাপ 5 হচ্ছে আপনার আঞ্চলিক ও কূটনৈতিক ধারা বজায় রাখবে আর কি, এখানে ফাইনাল স্টেটাস টক্স, তারপর হচ্ছে পিস ওভারসাইট কমিশন, এগুলো গঠন করা হবে আর কি। তারপর সৌদি আরব ও জর্ডান আন্তর্জাতিক পুনর্গঠন তহবিল গঠন করবে। তো এগুলো আর কি ছিল এখানে। তো এটা ইতিবাচক দিক হচ্ছে কি, যে হচ্ছে মানে তাৎক্ষণিকভাবে একটা সহিংসতা কমে আসবে আর মানবিক সাহায্য প্রবাহিত হবে। আর আন্তর্জাতিক কূটনীতি পুনরুজ্জীবিত হবে। আর হচ্ছে যুক্তরাষ্ট্র মিশর শান্তি প্রক্রিয়ার সক্রিয় ভূমিকা নেয় আর কি। আর হচ্ছে এখানে 2টা রাষ্ট্র সমাধানের একটু নতুন ভিত্তি স্থাপন হবে।
তো এখানে হচ্ছে সীমাবদ্ধতা কি যে হচ্ছে জেরুজালেম নিয়ে আর কি অমীমাংসিত যে ইস্যুটা। তারপর হচ্ছে আপনার হামাসের যে সত্য সাপেক্ষে সম্মতি আর কি, যেটা এখানে মানবে না আর কি। তারপর হচ্ছে নিরস্ত্রীকরণ তখনই মানবে যখন হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র হবে। আর হচ্ছে এখানে হচ্ছে আহ, যে ফিলিস্তিন সংগঠনগুলো অনেকে বলছে যে এটা অস্থায়ী আর রাজনৈতিক সমাধানবিহীন। আবার ইসরায়েলও বলছে এদিকে হচ্ছে তাদের সীমানা বেষ্টনী তারা বহাল রাখবে, তারা কিন্তু এই চুক্তিটা মানবে না আর কি পুরোপুরি। তো ইসরায়েল ডানপন্থীরাও আর কি এদিকে বলছে হামাসকে এখানে পুরোপুরি ইয়ে করা যাচ্ছে না এই চুক্তির মাধ্যমে। তারপর হচ্ছে এদিকে অভ্যন্তরীণ চাপ বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে পারে এদিকে। তারপর এদিকে হামাস পুনর্গঠনের সহায়তা করতে পারে এই চুক্তি, ইসরায়েলরা বলছে আর কি। তারপর এদিকে মানবাধিকার আর দায়বদ্ধতা অনুপস্থিতি একটা সমস্যা। আচ্ছা, তারপর হচ্ছে বোর্ড অফ পিস 26টা আর কি দেশের আপাতত আছে আর কি। তো মেয়াদ হচ্ছে 3 বছর সদস্যদের মেয়াদ, আর যদি $1 বিলিয়ন তারা ফি দেয় তাহলে হচ্ছে স্থায়ী সদস্যপদ পাবে আর কি এখানে। আর এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স গঠিত করা হয়েছে। আর এখন হচ্ছে ইসরায়েলের আগ্রাসনের হচ্ছে আপনার বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন ও ফিলিস্তিন স্বীকৃতি নতুন ঢেউ। তো সব দেশে কিন্তু এখন হচ্ছে গ্লোবাল নর্মস, যেটা হচ্ছে বৈশ্বিক নর্মস, এর প্রভাবে কিন্তু সবাই ফিলিস্তিনের পক্ষে কথা বলছে। ওরা বলছে নো মোর জেনোসাইড, সিজফায়ার, ফিলিস্তিন ফ্রি, এটা কিন্তু বলছে আর কি। তো এখন এই জন্য কিন্তু হচ্ছে আন্তর্জাতিক বৈধতার পুনর্গঠন হচ্ছে, যে লেজিটিমেসি এখানে আসছে আর কি। সবাই এখন হচ্ছে পাবলিক ডিপ্লোমেসি অর্থ অনুযায়ী যে পানিশমেন্টের কথা বলছে আর কি, যারা যুদ্ধাপরাধ করে আর কি। তারপর আন্তর্জাতিক নর্মস আর মনস্যগত পরিবর্তনের কাঠামো হচ্ছে নর্ম ডিসিশন থিওরি বলে, যে হচ্ছে আপনার সবাই মানে নৈতিক অবস্থানের মাধ্যমে ব্যাপক জেসি ওকে ভালো হবে। অনেক সেন্সর করে যাচ্ছে। ভিডিও বানিয়ে দাও। তো নর্ম ডিসিশন তৈরি বলে যে হচ্ছে এক রাষ্ট্র যখন নৈতিক অবস্থান নেয়, তো সেটার পাশাপাশি ধীরে ধীরে অন্য রাষ্ট্রগুলো সেই অবস্থান গ্রহণ করতে থাকে আর কি। এদিকে কনস্ট্রাকটিভিজমও বলে যে হচ্ছে এরকম যে জনগণের চাহিদার উপরে কিন্তু একটা দেশের পররাষ্ট্রনীতি কিন্তু করতে পারে আর কি, ভ্যাসিলেট করতে পারে। আর হচ্ছে পশ্চিমা গণতন্ত্রের ভিতরে রাজনৈতিক চাপ সব দেশেই এখন তো আর কি একটা প্রো প্যালেস্টাইন জাস্টিসের একটা কথা বলছে আর কি। তো এটার ফলে একটা ডোমিনো ইফেক্ট সৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু অন্য রাষ্ট্র কিন্তু এটার উপরে উৎসাহিত হচ্ছে আর কি। আর ইসরায়েলের কূটনৈতিক বিচ্ছিন্নতা, এখানে হচ্ছে আপনার ইসরায়েল কিন্তু একটা জনমত কিন্তু গঠন করতে পারতেছে না, তারা সফট পাওয়ার ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিন্তু এখানে। আর আরব ও মুসলিম বিশ্বের রাজনৈতিক আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পুরো বিশ্বে একটা মুসলিমদের জন্য একটা ইতিবাচক একটা সংকেত হচ্ছে। সবাই কিন্তু এখন এগুলো পক্ষে আর কি ভয়েস করছে আর কি, যেটাকে বলা হয় কালেকটিভ ডিপ্লোমেটিক আইডেন্টিটি করে তুলছে আর কি। এখানে একটা মোরাল কোয়ালিশন তৈরির সম্ভাবনা আছে আর কি। আর দুই রাষ্ট্র সমাধানের পুনরুজ্জীবন, এখানে হচ্ছে আপনার টু স্টেট সলিউশনের পথে আরেকটু আগে যাচ্ছে আর কি, সব যদি চলতে থাকে আর কি। আর আইসিসি তদন্তের গতিবৃদ্ধি, এখানে আইসিসি কিন্তু আগের চেয়ে আরও বেশি আপনার হচ্ছে শয়তানি প্রতি তাদের যে চাপ বৃদ্ধি করছে আর কি। তারপর আন্তর্জাতিক অর্থনীতি আর বাণিজ্য প্রযুক্তিদের প্রতিক্রিয়া, সবাই এখন হচ্ছে এই যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো তাদের হচ্ছে নৈতিক বিনিয়োগ নীতি এটা আর কি জোরদার করার চেষ্টা করছে। তো সম্ভাব্য ফলাফল কী হতে পারে যে হচ্ছে এরকম একটা মোরাল যে কনসেন্সাস গড়ে উঠতে পারে এখানে, ফলে একটা ভবিষ্যৎ সংঘাতের একটা আপনার হচ্ছে সলভ করার একটা তৈরি হতে পারে এখানে। এরপর আসছে আপনার দ্বিরাষ্ট্র সমাধান, যেটা 1967 সালে আর কি এটা আর কি দেওয়া হয়েছিল, যে হচ্ছে আপনার সবাই আর কি দুটো রাষ্ট্র এখানে হবে আর কি। তো এর প্রতিবন্ধকতা কী কী আছে এর মধ্যে, যে ইসরায়েলের অভ্যন্তরীণ অবস্থান, ইসরায়েলের যেগুলো আর কি এখানে করছে আর কি, অবৈধ বসতি স্থাপন করছে, সেগুলো আর কি সেগুলো ছাড়তে চায় না। আর ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিভাজন, তাদের মধ্যে ওয়েস্ট ব্যাংক তারপর হামাস এই দুটা
আলাদা কর্তৃপক্ষ, এখানে হচ্ছে সমস্যা। যুক্তরাষ্ট্র অবশ্যই চায় যে হচ্ছে এরকম ফিলিস্তিনে কোনো নির্দিষ্ট বাহিনী থাকবে না, ফলে কিন্তু সমস্যা হচ্ছে আর কি। আর ধর্মীয় প্রতিবন্ধকতা তো আছে এখানে, যে হচ্ছে জেরুজালেম নিয়ে সমস্যা, তারপর হচ্ছে ইহুদি উপদলীয় বিভাজন। কেউ বিশেষ করে যে হচ্ছে দাজ্জাল আসার আগে, তাদের কোনো হচ্ছে মেসি আসার আগে কোনো এরকম রাষ্ট্র গঠন করা যাবে না, কেউ আবার এটাকে রাষ্ট্র গঠন করতে চায় আর কি। আর ভূ রাজনৈতিক প্রতিবন্ধকতা এখানে হচ্ছে আপনার যে 20 দফা পরিকল্পনা দেওয়া হয়েছে সেটা আর কি এরকম ইসরায়েলের দিকে মেইনলি ঝুঁকে থাকে, যুক্তরাষ্ট্র মানে যে আর কি পারপাস সার্ভ করে আর কি। তো আরব রাষ্ট্রগুলো বিভক্তি, এখানে সবাই আর কি বিভিন্ন দিকে বিভিন্নটা আর কি এরকম তাদের সংঘাত, তাদের যা স্বার্থ নিয়ে আসে আর কি, যেটার ফলে আর কি সমস্যা হয় আর কি। সৌদি আরবের ভূমিকা, সৌদি আরব এখানে নির্দিষ্ট কোনো অবস্থানে, যুক্তরাষ্ট্র যেদিকে চাপে সেদিকে তারা যায় আর কি। আর কাঠামোগত নিরাপত্তা প্রতিবন্ধক হচ্ছে ইসরায়েলের বসতি যেগুলো সেটেলমেন্টগুলো আছে, তবে নিরাপত্তা আস্থা সংকট, একে অন্যের প্রতি আস্থা নাই। আর রাজনৈতিক মতবিরোধ আর শান্তি প্রতিষ্ঠার প্রতি সীমাবদ্ধতা, অর্থাৎ সবাই এরকম মৌখিকভাবে দুটো রাষ্ট্র সমাধান মানে সমর্থন করলেও বাস্তবে এরকম প্রয়োগে তারা কোনো দেখায় না আর কি। আর দুই রাষ্ট্র সমাধানের করণীয় সম্ভবপদ, তো আঞ্চলিক ঐক্য, আরব দেশগুলোর সমন্বিত একটা ভূমিকা দরকার, আরব ইউনিটি দরকার এখানে, আরব পিস ইনিশিয়েটিভকে আবার পুনরুজ্জীবিত করা দরকার। তারপর হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের সদিচ্ছা আর আন্তর্জাতিক মধ্যস্থতার পুনর্গঠন দরকার আর কি, একটা ইনক্লুসিভ পিস ফ্রেমওয়ার্ক দরকার। তারপর হচ্ছে আপনার যে রাশিয়া, তারপর হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে রাশিয়ার সম্প্রসারিত করে একটা কোয়ার্টার প্লাস মডেল আর কি এখানে পুনর্গঠন করা যেতে পারে। আর ফিলিস্তিনের অভ্যন্তরীণ ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে অবশ্যই। আর ইসরায়েলের বসতি স্থাপন বন্ধ আর আন্তর্জাতিক আইন প্রয়োগ করতে হবে। জেরুজালেম প্রশ্নে ধর্মনিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে হবে। আর ফিলিস্তিনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে অবশ্যই, ফিলিস্তিনের কিন্তু অর্থনৈতিক সক্ষমতা নাই, যেটা আর কি এখানে ইউএনডিপির প্রোগ্রাম চালানো যেতে পারে। আর আন্তর্জাতিক স্বীকৃতি আর কূটনৈতিক স্বায়ত্তশাসন লাগবে অবশ্যই, যে হচ্ছে আপনার অবজারভার স্টেট বা ফুল মেম্বার স্টেট দেওয়া দরকার হচ্ছে আপনার এই যে এদিকে ফিলিস্তিনকে, ফলে তারা কিন্তু কূটনৈতিক অবস্থান শক্তিশালী হবে। আস্থা নির্মাণ, এটা হচ্ছে আপনার কনফিডেন্স বিল্ডিং মেজার, সিবিএম। এই সিবিএম এর মাধ্যমে তারা কিন্তু পারস্পরিক আপনার হচ্ছে একটা সিজফায়ার ফ্রেমওয়ার্ক গঠন করতে পারে, যেখানে হচ্ছে বন্দি মুক্তি, তারপর হচ্ছে সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ, যৌথ জল সম্পদ ব্যবস্থা এগুলো কিন্তু করতে পারে। আর কৌশলগত ভারসাম্য ও নিরাপত্তা নিশ্চয়তা, এগুলো করার জন্য কিন্তু হচ্ছে সিকিউরিটি পার্টনারশিপ মডেল, তারপর হচ্ছে ডিমিলিটারাইজ প্যালেস্টাইন স্টেট, এগুলো হচ্ছে শুধুমাত্র এটা করলেই চলবে না, আপনার হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল পিস ফোর্স সহায়তা করতে হবে। শুধুমাত্র ওই যে ডিমিলিটারাইজ করলে প্যালেস্টাইনকে করলে হবে, এটা হবে না আর কি। আর বৈশ্বিক কূটনীতি জনমত আন্দোলন, অবশ্যই সবাই জনমত গড়ে তুলতে হবে ফিলিস্তিনের পক্ষে, বয়কট এবং স্যাংশন, তারপর হচ্ছে ইথিক্যাল রেসপন্সিবিলিটি ডিসকোর্স, এগুলো শক্তিশালী করতে হবে। আর স্ট্রাকচারাল কনফ্লিক্ট এগুলো হচ্ছে কমাতে হবে, এর ফলে কিন্তু সমাধান হবে আর কি। এরপর দেখবো আমরা হচ্ছে ইম্পেরিক্যাল দ্বিতীয় অধ্যায় বৃহৎ শক্তি। এখানে হচ্ছে আপনার 47 বিসিতে কোশ্চেন আসছিল, যে হচ্ছে যে ট্রাম্প কেন নির্বাচিত হয়েছিল এবং হচ্ছে বাণিজ্য যুদ্ধের পরিণাম কী হবে আর কি। তো হচ্ছে এখন দেখি যে হচ্ছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ, এটা বৈশ্বিক প্রভাব আর বাংলাদেশের প্রাসঙ্গিকতা। এখন হচ্ছে আফ্রিকান প্রভাব একটা আছে, যে হচ্ছে when two elephants fight it is the grass that suffers, হচ্ছে দুইজনের এবং যদি পক্ষ করে মারামারি করে, তারা হচ্ছে ঘাসই হচ্ছে এরকম তার প্রভাব পড়ে আর কি। তো হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু এখন প্রোটেকশনিজম আর কি এখন ইউজ করতেছে আর কি, এটা হচ্ছে পলিসি রেসপন্স সাইকেল আর কি। এক রাষ্ট্র যদি শুরু করার পরে অন্য রাষ্ট্র আর কি করে, এর ফলে গ্লোবাল সাপ্লাই চেইনে কিন্তু মারাত্মকভাবে আর কি হয়। তো বাণিজ্য যুদ্ধের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে হচ্ছে প্রতিশোধমূলক আর কি শুল্ক আরোপ করা হয়, এক দেশ করে অন্য দেশও করে। আর বাণিজ্য প্রবাহ এখানে ব্যর্থ হয়, যেমন হচ্ছে হুয়াই, অ্যাপল, এগুলো কিন্তু প্রভাব ব্যর্থ হচ্ছে। তারপর হচ্ছে আপনার বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা ভাঙ্গে আর কি, ট্রেড ডাইভার্সন, তারপর হচ্ছে ডিকাপলিং বলতে বোঝায় একটা দেশের যে আপনার হচ্ছে উৎপাদন ব্যবস্থা, সেটা অন্য একটা দেশে বা অন্য একটা আলাদা জায়গায় এটা স্থাপন করা আর কি। যেমন হচ্ছে যুক্তরাষ্ট্র এখন তাদের স্যামসাংগুলো এখন হচ্ছে ভারতে বানাচ্ছে চায়নার পরিবর্তে। আর চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি হচ্ছে আপনার, যে চায়নাতে যেগুলো আছে পাশাপাশি অন্য একটা আলাদা কান্ট্রিতে তাদের হচ্ছে আপনার উৎপাদনগুলো এগুলো করা আর কি, সব সাপ্লাই চেইন এগুলো করা আর কি। তারপর হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায় এখানে, এনটিটি লিস্টে অন্তর্ভুক্ত করে আর কি, এরকম একটা উদাহরণ আর কি, ফলে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। আর নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা অবক্ষয় হয়, অর্থাৎ ডাব্লিউটিওর যে আপনার ওই যে ব্যবস্থা আর কি, যে মোস্ট ফেভার্ড নেশন, সেটা কিন্তু এখানে ব্যাহত হয় আর কি। আর একবিংশ শতাব্দীর বাণিজ্য যুদ্ধ যেসব পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই যে শুল্কভিত্তিক ব্যবস্থা, যেটা হচ্ছে ট্যারিফ বেসড মেজার, মানে এক দেশ অন্য দেশের উপর ট্যারিফ করে। আর হচ্ছে কোটা, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ এর বেশি হচ্ছে এখানে কোনো বাজারে রপ্তানি করা যায় না, সেটা হচ্ছে কোটা। আর সেফগার্ড, এটা হচ্ছে আপনার কোনো একটা যখন হচ্ছে আপনার পণ্যকে আমদানি ধরেন হচ্ছে একটা শিল্পকে ধরেন আপনি রক্ষা করতে চান, তখন আপনি অন্যান্য দেশের যে পণ্য সেখানে আপনি তাদেরকে
আপনাদের দেশে রপ্তানি করতে বাধা দিলেন, এটা হচ্ছে আপনার একটা সেফগার্ড। যেমন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে চীনের যে সোলার প্যানেল ছিল সেটাকে আর কি বন্ধ করছিল কিছুদিনের জন্য, সেটা হচ্ছে সেফগার্ড। তো এটা হচ্ছে শুল্কভিত্তিক মেজার্স আর কি, এগুলো হচ্ছে ঠিক আছে। এটা হচ্ছে ট্যারিফ বেসড মেজার। আর অশুল্ক মধ্যে আছে সেটা হচ্ছে আপনার অ্যান্টি ডাম্পিং আর হচ্ছে কাউন্টার ভেলিং ডিউটিস। তো কাউন্টার ভেলিং ডিউটিস বলতে বোঝায় যে হচ্ছে আপনার কোনো একটা ধরেন প্রোডাক্ট, সেটা হচ্ছে আপনি সেটা রপ্তানি আর কি আপনি ফেসিলিটেট করার জন্য আপনি কী করলেন, সেটার উপর শুল্ক কমাই দিলেন, এটা হচ্ছে আপনার কাউন্টার ভেলিং ডিউটিস। আর হচ্ছে এদিকে আসছে হচ্ছে টেকনিক্যাল মান ও স্বাস্থ্যভিত্তিক প্রতিবন্ধকতা। যেমন হচ্ছে ধরেন যে টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড আর স্যানিটারি অ্যান্ড হচ্ছে ফাইটো স্যানিটারি মেজার্স, অর্থাৎ কোনো একটা আপনার ব্যারিয়ার, ধরেন যে বাংলাদেশের যে কাপড়গুলো আছে, ইউরোপিয়ান বলতেছে হচ্ছে আপনাদেরকে এই নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে আমাদের বাজারে রপ্তানি করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এটা যদিও শুনতে ভালো শোনায় যে হচ্ছে তারা আমাদের দেশের যে কোম্পানিগুলোকে একটা নির্দিষ্ট ইয়েতে আনতে চাচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে একটা আমাদের দেশের রপ্তানিকে সীমাবদ্ধ করার একটা হাতিয়ার হতে পারে। এটা দুই দিকে ভাবা যেতে পারে। বা বলতে যে হচ্ছে তোমাদের যখন খাদ্য তৈরি হয়, এই খাদ্যগুলো যে রপ্তানি করবা, এই খাদ্যগুলোতে কী কী উপাদান ব্যবহার করছে সেগুলো আমাকে ওখানে ভালো মতো লিখে দেখতে হবে, নাহলে কিন্তু আমি নিব না। তো এর একটা ইয়ে হতে পারে আর কি, হাজির হতে পারে। এখন বলছে যে হচ্ছে টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড। এখানে হচ্ছে আপনার যে ওই যে মানে পণ্য নিয়ম তৈরির নিয়ম কানুন, তারপর হচ্ছে মান, লেবেলিং, প্যাকেজ, এগুলো হচ্ছে প্রযুক্তিগত বৈশিষ্ট্য নির্ধারণ করে। অর্থাৎ কোনো দেশ যদি বলে যে হচ্ছে আমদানি দুধের প্যাকেটে উৎপাদন তারিখ, উৎপাদন পুষ্টিগুণ উল্লেখ করতে হবে, তাহলে সেটা হচ্ছে টিবিটি আমাদের পড়ে, যেটা হচ্ছে টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড। তো দেখেন একটা হচ্ছে স্যানিটারি আর হচ্ছে ফাইটো স্যানিটারি মেজার্স, অর্থাৎ একটা ওই যে কোনো হচ্ছে দেশ এখন হচ্ছে কোনো অন্য দেশের উপর যদি এরকম বলে যাচ্ছে এই পদ্ধতি অবলম্বন করে এটা করতে হবে, তাহলে নাহলে কিন্তু আমরা নিব না, এটা কিন্তু একটা এখানে করতে পারে আর কি। যেমন এটা হচ্ছে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট নিষেধাজ্ঞা, অর্থাৎ একটা রাষ্ট্রীয় ক্ষেত্রেও দিতে পারে, যে হচ্ছে আপনার যে তো গভর্নমেন্ট প্রকিউরমেন্ট কী হতে পারে, যে হচ্ছে ধরেন যুক্তরাষ্ট্রের একটা বড় প্রজেক্টে, সরকারি প্রজেক্টে হুয়াইকে বাদ দিল আর কি, এটা আর কি গভর্নমেন্ট প্রকিউরমেন্ট হতে পারে। আর ইনভেস্টমেন্ট স্ক্রিনিং, এখানে হচ্ছে আপনার বিদেশি যে প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা যাচাই করা। এতে হচ্ছে আপনার ধরেন অস্ট্রেলিয়া হচ্ছে তাদের নিরাপত্তার কারণ দেখিয়ে আপনার হচ্ছে চীনা ইনভেস্টমেন্ট এখানে আর কি ইয়ে করে দিল, এর ফলে কিন্তু তারা চীনা ইনভেস্টমেন্টের যে প্রভাব এটা কমাই দিল আর কি। আর মুদ্রা ও আর্থিক ব্যবস্থা হচ্ছে এখানে কারেন্সি ম্যানিপুলেটর, এটা হচ্ছে আপনার চীন কী করে, তার হচ্ছে কারেন্সিকে ডিভ্যালুয়েট করে তার রপ্তানি পথকে আর কি সুগম করে আর কি। তারপর হচ্ছে আপনার টেক জিও ইকোনমিক টুলস, অর্থাৎ হচ্ছে আপনার যে 21শ শতাব্দীতে এখন সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে হয় প্রযুক্তি ভূ অর্থনৈতিক কৌশল নিয়ে আর কি, এই জন্য টেক জিও ইকোনমিক অস্ত্র ব্যবহৃত হচ্ছে আর কি। তারপর হচ্ছে আপনার এক্সপোর্ট কন্ট্রোল। তো এক্সপোর্ট কন্ট্রোল বলতে বোঝায় যে হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার নন ডেলিভারি এর মধ্যে পড়তেছে, বাধার মধ্যে পড়তেছে। তো এক্সপোর্ট কন্ট্রোল কি, ধরেন যুক্তরাষ্ট্র এখন চাচ্ছে না যে আমাদের যে অ্যাডভান্স যে টেকনোলজিগুলো আছে এগুলো আমরা ওই যে চায়নার বাজারে ছড়াবো, এই জন্য কী করলো, সে হচ্ছে এক্সপোর্টের উপর কন্ট্রোল করে দিল, এটা হচ্ছে এক্সপোর্ট কন্ট্রোল আর কি বলা হয় আর কি। তারপর হচ্ছে যে লিথোগ্রাফি, যেটা হচ্ছে আপনার কোনো একটা জিনিস কী করে, যে হচ্ছে যে ওটার ছাপটাকে অন্য একটা জিনিসে তাড়াতাড়ি ট্রান্সফার করা, যেটা আর কি সেটা হচ্ছে এই লিথোগ্রাফি আর কি। অর্থাৎ সেমিকন্ডাক্টর বানাতে ব্যবহৃত করা হয়, যে এটা যত উন্নত তত আর কি সরোভাবে আর কি এটা বানানো যায়। এন্টিটি লিস্ট এটা কি, যে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা আপনার হচ্ছে কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল, যেটা হচ্ছে আপনার এন্টিটি লিস্ট। যেমন হচ্ছে হুয়াইকে আপনার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এন্টিটি লিস্টে রাখছে আর কি। আর রেয়ার আর্থ রেস্ট্রিকশন, যেমন হচ্ছে আপনার চীন এখন হচ্ছে তার রেয়ার আর্থ যেগুলো আর কি মেটালিক্স আছে, যেটা হচ্ছে বিশ্বের যে 85% সেগুলো কিন্তু অতটা আর কি রপ্তানি করছে না, যেটা আর কি এটা একটা ইয়ে হতে পারে, কৌশল হতে পারে। আর ডিজিটাল ডাটা রেস্ট্রিকশন, এটা হচ্ছে আপনার ওই যে ইউএস তার হচ্ছে, যেমন হচ্ছে ভারত হচ্ছে আপনার নিরাপত্তার কারণ দেখে এরকম 200টারও বেশি হচ্ছে আপনার চীনা অ্যাপ নিষিদ্ধ করছে, এটা হচ্ছে ডিজিটাল ডাটা রেস্ট্রিকশন। আচ্ছা, সাপ্লাই চেইন কন্ট্রোল, এটা হচ্ছে আপনার যে এই যে কী করছে মার্কিন যে আপনার চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট, এখানে হচ্ছে সেমিকন্ডাক্টর যে শিল্প এটাকে ভর্তুকি দিচ্ছে, ফলে আপনার চীন থেকে অতটা মানে আমদানি করার বাধ্যবাধকতা নাই আর কি, এটা আর কি এরকম করছে আর কি। ওকে, তো এগুলোর মাধ্যমে দেখতে পারি যে হচ্ছে শুল্ক বাধা যেমন হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তেমনি হচ্ছে অশুল্ক বাধাও কিন্তু ভালো প্রতিবন্ধক সৃষ্টি করে। এখন যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধের বিভিন্ন পর্যায়ে, তো 2018 সালে ছিল এটা হচ্ছে শিল্পকেন্দ্রিক ছিল আর কি, ডিফেন্সিভ ট্যারিফ স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে ট্রাম্পের ছিল আমেরিকা ফার্স্ট নীতি। তো এটার মূল লক্ষ্য ছিল হচ্ছে যে বাণিজ্য ঘাটতি কমানো, তারপর হচ্ছে চীনের এরকম নির্ভরশীলতা ভাঙ্গা, আর হচ্ছে ইস্পাত, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে খাতের সুরক্ষা দেওয়া আর কি। তো হচ্ছে এটা হচ্ছে প্রোটেকশনিস্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এর প্রধান সমস্যা হচ্ছে বিভিন্ন সমস্যা আর কি, চীনও পাল্টা শুল্ক দেয়। তো প্রথমটা ছিল হচ্ছে আপনার উৎপাদনশীল কেন্দ্রবিন্দু আর কি, শিল্পকেন্দ্রিক ছিল আর কি, তারা পরস্পরকে ইয়ে দেয় আর কি।
তো এরকম চীন যখন হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে হচ্ছে কৃষি পণ্য, তারপর হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যালস, তারপর এগুলো বিভিন্ন জিনিস নিত, আবার হচ্ছে ইউএসএ হচ্ছে চীনের কাছ থেকে সেমিকন্ডাক্টর হচ্ছে তারপর হচ্ছে চিপ এগুলো আর কি, তারপর হচ্ছে প্রযুক্তি প্রদান নিত আর কি। তারপর হচ্ছে আপনার দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 2019 থেকে 20, এখানে হচ্ছে আপনার আবার হচ্ছে পাল্টাপাল্টি কিছু শুল্ক হয়, যেমন হচ্ছে কৃষি পণ্য, তারপর হচ্ছে কেমিক্যাল, গাড়ি, প্রযুক্তি এগুলোর উপরে হচ্ছে চীন ইয়া করে, আর যুক্তরাষ্ট্র করে হচ্ছে আপনার ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, যন্ত্রপাতি, মেশিনারি এগুলোর উপরে নেয় আর কি। তারপর হচ্ছে প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্য করে তালিকাভুক্তি, এখানে হচ্ছে আপনার যে ফেডেক্স, তারপর হচ্ছে কলকম, তারপর হচ্ছে আপনার সিসকোর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা হচ্ছে তালিকাভুক্তি করে, তদন্ত করে আর কি। এটা হচ্ছে আনরিলায়েবল এন্টিটি লিস্ট তারা করে আর কি। তো বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগ আর কি সৃষ্টি হয় এর ফলে আর কি। তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে বাণিজ্য যুদ্ধের মূল বৈশিষ্ট্য সমূহ, তো শিল্পপণ্য থেকে প্রযুক্তি, আগে ছিল শিল্পপণ্য, পরবর্তীতে হয়ে গেলো হচ্ছে আপনার প্রযুক্তি পণ্য আর কি, মেশিনারি, তারপর হচ্ছে আপনার প্রযুক্তি পণ্য, তারপর সেমিকন্ডাক্টর এগুলোর উপরে আর কি ইয়ে দিল আর কি, রপ্তানিতে ইয়ে দিল। তারপর হচ্ছে ডিকাপলিং করছে এর ফলে, অর্থাৎ হচ্ছে আপনার চীন বাণিজ্য, তো চীন আর যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ক্ষেত্রে তারা একে অপরকে আর এরকম বিশ্বাস করতেছে না, তারা তাদের সাপ্লাই চেইনটা অন্য দেশে শিফট করতেছে, অন্য দেশের সঙ্গে তারা হচ্ছে কূটনৈতিক ইয়ে করতেছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার রিশোরিং আর হচ্ছে রিজনালাইজেশন হচ্ছে এখানে, অর্থাৎ রিশোরিং কি, যে হচ্ছে আপনার আপনার উৎপাদন ব্যবস্থা, তারপর এগুলো অন্য দেশে হচ্ছে আপনি স্থানান্তর করলেন, অথবা আর নিয়ারশোরিং বলতে বোঝায় আপনার উৎপাদনের যে ব্যবস্থা সেটা হচ্ছে আপনার কাছাকাছি একটা কান্ট্রিতে রাখেন আর কি, এটা হচ্ছে নিয়ারশোরিং। তবে হচ্ছে এদিকে চায়না ওয়ান স্ট্র্যাটেজিও নেওয়া হচ্ছে, চায়না প্লাস ওয়ান, এটা হচ্ছে আপনার হচ্ছে চীনের পাশাপাশি অন্য একটা দেশে উৎপাদন আর কি ইয়ে করা। আর ফেজ ওয়ান ডিল হয়েছে আর কি দুটার মধ্যে। এখন বর্তমান হচ্ছে 2025-এ পাল্টাপাল্টি শুরু করে এখনও আর কি আছে আর কি। তো যুক্তরাষ্ট্র এটাকে বলছে ফেয়ারনেস ডক্ট্রিন, অর্থাৎ যে দেশ ওর উপর যতটা আর কি শুরু করবে, সে যুক্তরাষ্ট্র তার উপর ততটুকু আর কি ইয়ে প্রয়োগ করবে। তো এর প্রধান লক্ষ্য বাণিজ্য খাতে হ্রাস করে, এগুলো তো আমরা জানি, এটা তো বলাই যায়। তবে প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্য, এটা হচ্ছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তরকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়, যার ফলে তারা একদম ইনস্ট্যান্টলি তারা হচ্ছে শুল্কগুলো আরোপ করতে পারে, পাল্টাপাল্টি ব্যবস্থা নিতে পারে খুব দ্রুতই। তারপর হচ্ছে নীতির কার্যকারিতা প্রাথমিক বাস্তবায়ন, এটা হচ্ছে ওই যে সবাই শুল্ক দিচ্ছে, এগুলো বললাম না। আচ্ছা, বৈশ্বিক সাপ্লাই চেনে বাণিজ্য যুদ্ধের প্রভাব, এটা প্রভাব অনেক আছে, যেটা হচ্ছে আপনার এখন ওই যে ডিকাপলিং হচ্ছে, অর্থাৎ সবাই যে হচ্ছে সেই সম্পর্ক আগের থেকে কম শুরু করছে, সবাই এখন হচ্ছে বিকল্প দেখা শুরু করছে আর কি। তারপর হচ্ছে আপনার উভয় দেশের অভ্যন্তরীণ উপাদান আঞ্চলিক সহযোগিতার উপর বেশি গুরুত্ব দিচ্ছে, এটা হচ্ছে ডিকাপলিং হচ্ছে। আর ডিকাপলিং হচ্ছে এরকম দ্রুত হচ্ছে। তারপর হচ্ছে এই ডিকাপলিংয়ের ফলে কিন্তু সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বা গাড়ি ব্যাটারি এগুলো কিন্তু হচ্ছে বিনিয়োগ কাঠামো করে উঠতেছে আর কি। সবাই এখন চীনও এখন তার আশেপাশে চেষ্টা করতেছে, আবার যুক্তরাষ্ট্র তার আশেপাশে এগুলো উৎপাদন করার ট্রাই করতেছে, একটা জাতীয়বাদী কৌশল আর কি হচ্ছে এখানে। তারপর হচ্ছে এখন দুই হচ্ছে আপনার নিউ প্রোডাকশন হাবস, অর্থাৎ এই যে ডিকাপলিংয়ের ফলে তারা এখন নিজের যে পাশাপাশি যে কান্ট্রিগুলো আছে এগুলোতে তাদের হচ্ছে প্রোডাকশন হাব তৈরি করতেছে। আর এরপর হচ্ছে আঞ্চলিকীকরণ হচ্ছে, অর্থাৎ যে সব দেশ তাদের নিজের যে অঞ্চল আছে এখানেই তারা হচ্ছে রিজিওনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার গড়ে তুলছে, তাদের আশেপাশে তাদের উৎপাদন কেন্দ্রগুলো করে গড়ে তুলছে আর কি। তো হচ্ছে এগুলো হচ্ছে দেখছে যে হচ্ছে বিভিন্ন যুদ্ধ হলে এরকম আনতে সমস্যা হয়, তো কোভিডের সময় সমস্যা হয়েছিল, এরকম সরবরাহ চেনের সমস্যা হচ্ছে, তার কারণে সবাই হচ্ছে এখন যে রিজিওনালাইজেশন এর প্রতি আর কি তারা ঝুঁকে যাচ্ছে আর কি। তারপর হচ্ছে প্রযুক্তিভিত্তিক ভূরাজনৈতিক প্রভাব, এটা হচ্ছে দিস ওয়ার ইজ এসেনশিয়ালি টেকনোলজি ওয়ার, জোসেফ আপনার হচ্ছে স্টিল লিডস বলছে আর কি, স্টিক লিডস এটা বলছে আর কি, সবাই এখন প্রযুক্তি নিয়ে হয় আর কি। তো যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটের প্রভাব আর কি আমরা দেখি যে উন্নত প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণ আর কি, সবাই এখন উন্নত যে লিথোগ্রাফির মতো কোয়ান্টাম প্রযুক্তিগুলো হচ্ছে তারা নিয়ন্ত্রণ করছে রপ্তানি। আর এনটিটি লিস্ট, তারা হচ্ছে প্রযুক্তি বিচ্ছিন্নতা তারা করছে আর কি, হুয়াইকে তারা বাদ দিচ্ছে। তো হচ্ছে বহুপাক্ষিক প্রযুক্তি জোট, এই যে আপনার দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, তাইওয়ান কিনে একটা চিপ অ্যালায়েন্স তারা কিন্তু তৈরি করতেছে, হচ্ছে ডেটা ও ক্লাউড নিয়ন্ত্রণ করতেছে তারা। আর চীনের প্রেক্ষাপটের প্রভাব দেখি আমরা, তারা এখন রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, এরা হচ্ছে আপনার এগুলো তারা রপ্তানিতে সীমাবদ্ধতা দিচ্ছে। তারপর হচ্ছে অভ্যন্তরীণ চিপ শিল্পে তারা ভর্তুকি দিচ্ছে। আর ডেটা ও ক্লাউড সার্বভৌমত্ব হচ্ছে আলিবাবা ক্লাউড, তারপর হচ্ছে হুয়াই ক্লাউড, এগুলো তারা প্রতিষ্ঠা করছে আর কি। অন্যান্য প্রভাব কী হতে পারে সেটা এখন দেখি আমরা, যে বহুপাক্ষিক যে বাণিজ্য দুর্বল হচ্ছে, তারপর হচ্ছে মোস্ট ফেভার নেশন থাকছে না এখানে আর কি, ফেয়ার ট্রেড ফ্রি ট্রেড হচ্ছে। তারপর হচ্ছে পণ্যের মূল্য আর উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এই যে আপনার ট্যারিফের ফলে বিশ্ব বিনিয়োগ অনিশ্চয়তা হচ্ছে। তারপর হচ্ছে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা আজকে আপনার পূর্ণ বিনাশ হচ্ছে, ক্ষমতার পূর্ণ ভারসাম্যপূর্ণ পূর্ণ বিনাশ হচ্ছে।
এখন বাংলাদেশের সম্ভাবনা সুযোগগুলো এখন আমরা দেখি যে হচ্ছে আপনার প্রোডাক্টিভ রিস্ট্রাকচারিং হচ্ছে কিন্তু এর ফলে। তো আমেরিকার বাজারে কিন্তু চীনের যে অংশ হ্রাস এবং বাংলাদেশের সুযোগ কিন্তু তৈরি হতে পারে, এই যে বাংলাদেশ বেশি বেশি পোশাক রপ্তানি করতে পারে, যেটা একটা সুযোগ সুবিধা হতে পারে আর কি। তো চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি বাংলাদেশের অবস্থান এখানে। তো বাংলাদেশ এখন হচ্ছে তার যে ইয়াগুলো আর কি, এখানে সুযোগ সুবিধা হতে পারে কি যে হচ্ছে যেহেতু চায়না যে হচ্ছে এত এখন হচ্ছে স্যাংশন খাচ্ছে, তো এর ফলে কিন্তু বাংলাদেশের যে একটা আগে থেকে কিন্তু বাংলাদেশের গার্মেন্ট সেক্টরে কিন্তু একটা বিশ্বাসযোগ্য পার্টনার, তো সবাই কিন্তু এখন বাংলাদেশকে টার্গেট করতে পারে যে হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন তাদের উৎপাদন শিল্পগুলো স্থাপন করতে পারে, এটা একটা সুবিধা আর কি। কারণ এদিকে মার্কিনদের একটা আস্থা আমাদের উপর অলরেডি আছে পোশাক শিল্পের জন্য। আর সাপ্লাই চেইন পুনর্বিন্যাস বাংলাদেশের পক্ষে যায় আর কি, যেহেতু হচ্ছে এখন ওই যে যে হচ্ছে কী বলে এটাকে, যে হচ্ছে আপনার তো এই যে আগে ছিল হচ্ছে সাপ্লাই চেইনটা ছিল হচ্ছে কেন্দ্রভিত্তিক, এখন হচ্ছে বহুকেন্দ্রিক হয়ে গেছে। বাংলাদেশের মতো এখন যে দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলোতে এটা কিন্তু একটা বিকল্প একটা আঞ্চলিক উৎপাদন ক্লাস্টারে পরিণত হচ্ছে, যেটা কিন্তু বাংলাদেশ সুযোগ সুবিধা নিতে পারে। আর চীন থেকে আমদানিতে সুবিধা আর হচ্ছে পুনরপ্তানির সুযোগ, অর্থাৎ হচ্ছে আপনার এরকম চীন থেকে যে রপ্তানিগুলো হচ্ছে আপনার ইউএসএ যাতো সেগুলো কিন্তু এখন যাচ্ছে না, এর ফলে সেটা কিন্তু তাদের কাছে পড়ে থাকছে, একটা অতিরিক্ত স্টক তৈরি হচ্ছে। তো এই অতিরিক্ত স্টক কিন্তু বাংলাদেশ খুব সহজেই কিনতে পারে, কম দামে কিনতে পারে, কিন্তু এটা একটা সুবিধা আর কি। আর বাংলাদেশের চীনে রেখে যাওয়া বাজার শূন্য দখল করতে, অর্থাৎ চীন যে এখন এখানে আপনার একটা বাজার রেখে গেল, তার এই বাজার কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে সেখানে কভার করতে পারে, এখানে অর্থনৈতিক অঞ্চল করে তুলতে পারে, কর প্রণোদনা, শ্রম বাজার এগুলো কিন্তু করতে পারে আর কি। এগুলো এগুলো দিয়ে কিন্তু তারা হচ্ছে লাইটিং ইঞ্জিনিয়ারিং, চামড়া, এগুলো কিন্তু আপনার সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারে আর কি। আর বিনিয়োগ আকর্ষণ নতুন সম্ভাবনা, অর্থাৎ এখানে যে এশিয়ার দ্বিতীয় নিরাপদ গন্তব্য এখন খুঁজছে সবাই আর কি, সেটা কিন্তু বাংলাদেশে হতে পারে আর কি। বাংলাদেশের যে অর্থনৈতিক যে আপনার অঞ্চল, তারপর হচ্ছে আপনার অবকাঠামো, এগুলো আর কি করে কিন্তু বাংলাদেশ কিন্তু এই বিদেশি আপনার হচ্ছে বিনিয়োগ আকর্ষণ করতে পারে। তারপর হচ্ছে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে প্রয়োগ। তো এখন দেখা যাচ্ছে যে সবাই কিন্তু আর একটা সেক্টরের উপর নির্ভরশীল হতে যাচ্ছে না, সবাই তাদের বাণিজ্যকে ডাইভার্সিফাই করতে যাচ্ছে। তো বাংলাদেশ কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারে আর কি, তো এভাবে আর কি সুযোগ সৃষ্টি হতে পারে বাংলাদেশের জন্য। আর নয়া সেনাযুদ্ধ আর ইন্দো প্যাসিফিক অঞ্চল, তো হচ্ছে থুসিডিয়াসিস পাত আমরা জানি। তারপর হচ্ছে এদিকে ভূরাজনীতি নতুন গ্রাউন্ড হয়ে গেছে হচ্ছে আপনার এই যে যে ইন্দো প্যাসিফিক অঞ্চল, যেটা হচ্ছে পলিটিক্যাল শিফট বলা হয়, যেটাকে আবার বলা হয় পলিটিক্যাল আর্থকোয়েকও বলা হচ্ছে। এদিকে হচ্ছে আপনার চীনের করার জন্য, আগ্রাসন রোধ করার জন্য 5টা আর কি নেওয়া হচ্ছে, হচ্ছে আপনার এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তারপর আইপিএস ভিশন আর কি, তারপর কোয়াড, আর হচ্ছে বিউল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড, বিবি 3 আর ডাব্লু, বি3 ডাব্লু, তারপর হচ্ছে অকাস আনজুস, এটা হচ্ছে গঠন করা হয়েছে আর কি। 2011 সালে এই আপনার হচ্ছে ইন্দো প্যাসিফিক টার্মটা আর কি আলোচনায় আসে। তো ইন্দো প্যাসিফিক বলতে একটা বৃহৎ অঞ্চল বোঝায় আর কি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, এগুলো সব মিলে আর কি মালদ্বীপ, অর্থাৎ হচ্ছে আপনার যে দক্ষিণ এশিয়া আর হচ্ছে ভারত মহাসাগরের অঞ্চল, এগুলো হচ্ছে আছে আর কি, আশেপাশে যে আর কি কান্ট্রিগুলো আছে সবগুলো ইন্দো প্যাসিফিকের মধ্যে পড়ে। তো ওয়ান বছর রিব্যালেন্সিং একটু এসে নিচ্ছে, পরে আবার ট্রাম্প ক্যান্সেল করে, পরে আবার ট্রাম্প আবার ওই যে আইপিএসে ফিরে আসে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ফিশন ফিরে আসে। তো আগে হচ্ছে যে সিল্ক রোড ছিল আপনার হচ্ছে আপনার চায়নার, সেটা ছিল আপনার হচ্ছে এই যে চীনের জংগং থেকে হচ্ছে আপনার এদিকে আফ্রিকা, ইউরোপ পর্যন্ত যাইতো আর কি। তো সেটারই হচ্ছে একটা উন্নত ভার্সন হচ্ছে আপনার এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে আপনার স্থলেও থাকবে, এই জন্য স্থলপথে সে হচ্ছে আপনার পাকিস্তান থেকে শুরু করে ইউরোপ যুক্ত করার চেষ্টা করছে, আবার বন্দরগুলো সে আর কি করার চেষ্টা করছে। এর মধ্যে কিন্তু চায়নার একটা আধিপত্য তৈরি হচ্ছে আর কি, এরকম 7টা দেশকে সে আর কি মূল ভূখণ্ডে যুক্ত করবে আর কি। তারপর হচ্ছে এই যে বি3 ডাব্লিউ, হচ্ছে G7-এর যে 7টা কান্ট্রি আছে, এই 7টা কান্ট্রি হচ্ছে এই যে চায়নার যে আধিপত্য করার জন্য করছে আর কি, 2011 সালে গঠিত হয়েছে। তো এটা হচ্ছে আপনার বিল ব্যাক বেটার ওয়ার্ল্ড আর কি, এটাকে বলা হয়। এটা হচ্ছে আপনার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা হচ্ছে বিকল্প হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। আর কোয়াড, এটা হচ্ছে কোয়াড রিলেটেড সিকিউরিটি ডায়ালগ, এটা 2007 সালে আর কি, এটা শিনজো আবে আর কি এটা উৎসাহে আর কি তৈরি করা হয় আর কি, এশিয়ার নেটো বলা হয় এটাকে আর কি। এটা হচ্ছে আপনার এটা দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া যেন অবাধে নৌ চলাচল করতে পারে। আর হচ্ছে এখান থেকে চীনের যে চলমান প্রভাব হ্রাস, এটা হচ্ছে আপনার এখানে উদ্দেশ্য। আর ট্রাইলেটারাল সিকিউরিটি হচ্ছে অকাস, এখানে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, ইউনাইটেড ইউকে আছে আর কি, এখানে দক্ষিণ চীন সাগরে, ভারতের মহাসাগরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ নিরাপদ রাখা, আর হচ্ছে অস্ট্রেলিয়াকে ব্যবহার করে চীনের প্রভাব বিস্তার করা আর কি, এটা হচ্ছে এখানে উদ্দেশ্য। আর হচ্ছে ইন্দো প্যাসিফিক চীনের প্রভাব কমিয়ে আনা। এটা দেখে হচ্ছে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি, থেকে আইপিইএফ, এটা হচ্ছে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি। তো এখানে হচ্ছে 2022 সালে আর কি এটা গঠন করা হয় আর কি, ঠিক আছে। তো হচ্ছে অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মতো এটা হচ্ছে সবচেয়ে বহুপাক্ষিক অর্থনৈতিক উদ্যোগ, এটা আর কি গঠিত হয় আর কি, ঠিক আছে। তো হচ্ছে
এক কথায় হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে বিভিন্ন নেওয়া হয় আর কি। তারপর হচ্ছে এই আইপিএফ হচ্ছে একটা মানে এখন পুরো বিশ্বের একটা ভালো একটা প্রভাবশালী জোট হিসেবে দেখা হচ্ছে আইপিএফকে, যেটা আহ, যেটার কারণে চীনের সাথে সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে। এটার প্রেক্ষাপটে একটা ভালো একটা যুদ্ধ হতে পারে এখানে কিন্তু। তো এখানে বুঝতে চাই এই নয় যুদ্ধ কেন আগের তুলনায় ভিন্ন, কারণ আগে হচ্ছে কি হতো যে হচ্ছে সবাই নির্দিষ্ট বলয় করতো কিন্তু বাণিজ্য সম্পর্ক রাখতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে চীন আর যুক্তরাষ্ট্র সবাই বাণিজ্য সম্পর্ক রাখছে, আবার এদিকে তলে তলে যুদ্ধ হচ্ছে, আবার আবার একই এক কান্ট্রি, একটা চীনের সাথেও আছে, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে। এটা একটা এখানে বৈচিত্র্যময় দিক আর কি। তারপর হচ্ছে এখন বাংলাদেশে হচ্ছে যে কারণে বাংলাদেশ যে কারণে বাংলাদেশের নতুন জিওপলিটিক্যাল টাগ অফ এর দিকে, অর্থাৎ বাংলাদেশকে নিয়ে কিন্তু এখন সবাই এখন একটা মাতামাতি করতেছে আর কি। বাংলাদেশ এখন ঠিক করতে পারতেছে না যে কী করবে আর কি, একটা আর্ক অফ ইনস্টেবিলিটি তৈরি হয়েছে আর কি। তারপর হচ্ছে এখন বাংলাদেশের জন্য করণীয় এটা হচ্ছে ফরেন পলিসি ডিলেমা বলে আর কি। যেমন বাংলাদেশ এখন ধরেন যে সিকিউরিটি বাড়ালো, এর ফলে কিন্তু ইন্ডিয়ার চোখে সে খারাপ হতে পারে, ইন্ডিয়ার সাথে কিন্তু তার সম্পর্ক খারাপ হতে পারে, অর্থাৎ সিকিউরিটি বাইরে সে আরও এরকম সিকিউরিটিহীনতায় ভুগবে আর কি, এরকম সমস্যা হতে পারে আর কি। তারপর আবার দক্ষিণ এশিয়া এখন ওই যে সবাই এখন আঞ্চলিক একটা হেজিমনি হওয়ার চেষ্টা করছে, চীন আর হচ্ছে ভারত, তো যেটার মধ্যে বাংলাদেশ পড়ে গেছে আর কি। তো বাংলাদেশ ব্রাজিল হচ্ছে এরকম ভারত মানে চীন আর যুক্তরাষ্ট্র দুটোর সাথে সম্পর্ক রেখে চলে আর কি। তো বলছে বাংলাদেশও এরকম ভারসাম্যপূর্ণ একটা রাজনীতি তাদেরকে করতে হবে আর কি। এখন হচ্ছে রাশিয়া ইউক্রেন সংকট, এটা হচ্ছে আপনার হান্টিংটন বলছে যেটা হচ্ছে সিনো ইসলামিক আর হচ্ছে এদিকে একটা চুক্তি হবে আর কি। তো এখন হচ্ছে একাডেমিক দৃষ্টিকোণ থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আর কি, যেটা হচ্ছে ডিসিশন মেকার লেভেল থিওরি, এটা হচ্ছে রাষ্ট্রের যে প্রধান নেতা তিনি যেটা চাবে আর কি, তার পলিসি নির্ধারণে জাতিসত্ত্বের বাদ দিয়ে তার তার নিজস্ব যে মতামতকে গুরুত্ব, এটা হচ্ছে আপনার ডিসিশন মেকার লেভেল থিওরি। এটা হচ্ছে এই জন্য হচ্ছে রাশিয়ার যুদ্ধ হচ্ছে আর কি, এটা একটা থিওরি বলে আর কি। রাশিয়ার যুদ্ধের কারণগুলো আর কি এখানে দেখা হচ্ছে আর কি। আর 2 নম্বর হচ্ছে আপনার প্রধান স্বার্থ, অর্থাৎ হচ্ছে রাষ্ট্র স্বার্থকে এখানে আর কি গুরুত্ব দেওয়া। হচ্ছে প্রধান স্বার্থ আর গণস্বার্থ, এটা হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করা, অন্যটা হচ্ছে এই যে সামরিক স্বার্থ, তারপর হচ্ছে তো অর্থনৈতিক স্বার্থকে রক্ষা করার হচ্ছে পেরিফেরাল ইন্টারেস্টের মধ্যে পড়বে। তারপর হচ্ছে ডোমেস্টিক পলিটিক্স সেন্ট্রিক, অর্থাৎ হচ্ছে এখানে রাশিয়া সরকারের যে ব্যর্থতা, এখান থেকে আর কি মোড় ঘোরাতে এই যুদ্ধটা করা হয়েছে আর কি। 3 হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি বা স্ট্যাটাস সিকিং, অর্থাৎ রাশিয়া এখন চাচ্ছে তার আগের যে স্ট্যাটাস সেটা হচ্ছে পুনরুদ্ধার করতে, এই জন্য যুদ্ধটা করতেছে। আর হচ্ছে আর কি বলছে এখানে যে জিও পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি সেন্ট্রিক, এটা হচ্ছে আপনার তার নিজস্ব যে হচ্ছে আপনার সিকিউরিটি আর কি। ইউক্রেনে হচ্ছে যদি এরকম তাদের ইউএসএ আগ্রাসন চালায়, মানে ইউক্রেনে তাদের ঘাঁটি স্থাপন করে, এটা কিন্তু রাশিয়ার জন্য আর কি এটা ঝুঁকি হয়ে যাবে, এই জন্য সে হচ্ছে সিকিউরিটি সেন্ট্রিক আর কি, জিওপলিটিক্যাল সেন্ট্রিক আর কি একটা করছে, অবস্থান নিচ্ছে আর কি, মানে নিজের সাথে সে ইউক্রেনকে হামলা চালাইছে। তো এখন দ্বিতীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখি, এটা হচ্ছে আপনার এই যে সিকিউরিটি ডিলেমার কথা বলছে, যার ফলে যেটা হয়েছে আর কি। আর তৃতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট, আগে থেকে এরকম 2014 সাল থেকে একটা লো ইন্টেন্সিটি যুদ্ধ চলছিল, এখন সেটা বড় আকারে হচ্ছে আর কি। আর ফোর্থ দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল অফ দ্য রাশিয়ান ফেডারেশন, তারা যেটা চায় তার জন্য এটা হচ্ছে আর কি, তাদের যে গ্রেট পাওয়ার স্ট্যাটাস তারা এটা আমার নিতে চায় আর কি, ইউরেশিয়ান নেইবারহুড তারা আর কি করতে চায়, তো তাদের জন্য এটা হচ্ছে আর কি। আর স্ট্র্যাটেজিক কালচারাল পার্সপেক্টিভ, এটা হচ্ছে এটা দ্বারা বোঝা যায় হচ্ছে কোনো একটা রাষ্ট্র তার যে আপনার যুগ যুগ ধরে চলা যে একটা মতবাদ ন্যারেটিভ, সেটাকে আর কি কেন্দ্র করে তারা হচ্ছে তাদের একটা পড়াশোনা সাজায়, বা হচ্ছে ওদের মূলত রাষ্ট্রনেতা রাজনৈতিক থেকে তৈরি, যেমন হচ্ছে ভারত আর পাকিস্তান এগুলো বিরোধী, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে তার রাশিয়া বিরোধী হবে, এগুলো হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক কালচারাল থিওরির উদাহরণ, অর্থাৎ তারা তাই সেই ন্যারেটিভকেই তারা হচ্ছে লালন করে। যেমন ভারতের যে সরকারি আসে তারা কিন্তু ইন্ডিয়া মানে পাকিস্তান বিরোধী কিন্তু একটা মতবাদ রাখবে, এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক কালচারাল থিওরি আর কি বলে। তারপর হচ্ছে এখন একাডেমিক দৃষ্টি থেকে আর কি ইউক্রেন যুদ্ধ থামতে কিনা সেটা দেখি। তো যুদ্ধ থামার জন্য 6টা ভেরিয়েবল আর কি এখানে কাজ করে, সেটা হচ্ছে এক্সর্শন, অর্থাৎ তারা যখন আপনার হচ্ছে বাহিনীগুলো যখন হচ্ছে হাঁপিয়ে যায় আর কি, যেমন আফগানিস্তান থেকেই মার্কিন হাঁপিয়ে যেতে পারে নিচ্ছে। তারপর হচ্ছে ডোমেস্টিক প্রেশার, অর্থাৎ মানে ভেতর থেকে জনগণ থেকে একটা প্রেশার থাকবে। আর এক্সটার্নাল প্রেশার, এটা থেকে হচ্ছে অন্যান্য রাষ্ট্রগুলো প্রেশার দেবে আর কি, বিভিন্ন স্যাংশন দেবে। আর 3 হচ্ছে আপনার চেঞ্জেস ইন ক্যাপাসিটি ব্যালেন্স, আগের চেয়ে যখন হচ্ছে আপনার ক্যাপাসিটি কি হয়ে যাবে আর কি, ধীরে ধীরে আপনার কমে যাচ্ছে আর কি, মিলিটারি কমে যাচ্ছে, এটা হচ্ছে ক্যাপাবিলিটি ব্যালেন্স। আর হচ্ছে ক্যাপাসিটি ব্যালেন্স, আর হচ্ছে রিডাকশন ইন ডিসকন্টেন্ট অবজেক্টিভস, অর্থাৎ হচ্ছে আপনার অর্থাৎ যে
বিবাদের বিষয় ছিল সেটাকে কমিয়ে আনা আর কি, যেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে জন্য আপনার হচ্ছে ন্যাটো থেকে কিন্তু সরে যাচ্ছে ইউক্রেন আর কি। আর ডিক্লাইনিং ইন কনফ্লিক্ট সাস্টেনিং অ্যাক্টস, অর্থাৎ হচ্ছে আপনার আহ, যুদ্ধ যে আপনার সাস্টেন হওয়ার যেগুলো উপাদান সেগুলো কমে গেলে, যেমন হচ্ছে আপনার হচ্ছে রাশিয়াতে আপনার হচ্ছে ইয়ে কমে গেলে আর কি। তো এগুলো ছয়টা আর কি এখানে দেখানো হলো। তো কিছুটা কোনটা দেখা যাচ্ছে যে যুদ্ধ বন্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে, আবার কোনটা দেখা যাচ্ছে যুদ্ধ ইয়ার দিকে মানে আরও চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে আর কি। এখন বলছে যে হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জাস্ট ওয়ার থিওরি কতটা প্রাসঙ্গিক। তো জাস্ট ওয়ার থিওরি বলে যে হচ্ছে আপনার আপনার যে যুদ্ধটা করছেন এটা কতটা জাস্ট আর কি, এটাই আর কি জাস্ট ওয়ার থিওরি বলে। তো এখানে ছয়টা, এখানে কয়টা বলছে, এখানে আপনার হচ্ছে ছয়টা আর কি এখানে ইয়ে দেওয়া হয় আর কি, ক্রাইটেরিয়া দেওয়া হয়। একটা হচ্ছে আপনার প্রপার অথরিটি, অর্থাৎ হচ্ছে আপনার যুদ্ধটা ইয়ে করছেন সেখানে আপনার সরকার থেকে আর কি ইয়ে করা হচ্ছে কিনা, এটা হচ্ছে একটা, বা লেজিটিমেট কোনো ইয়ে থেকে ঘোষণা করা হচ্ছে, এটা হচ্ছে প্রপার অথরিটি। আর জাস্ট কজ অর্থাৎ আপনার ন্যায়সঙ্গত কজ হতে হবে, সঠিক কজ হতে হবে। আর রাইট ইন্টেনশন অর্থাৎ আপনার ন্যায়সঙ্গত সৎ উদ্দেশ্য একটা থাকতে হবে এখানে। আর সাইলেন্টি অর্থাৎ যুদ্ধে জড়িয়ে পড়ার আগে আপনাকে হচ্ছে সামরিক ফোর্স ইউজ করতে হবে এবং সাফল্য সম্পর্কে নিশ্চিত হতে হবে আর কি। আর হচ্ছে এই লাস্ট ডিচ এবং অর্থাৎ যুদ্ধ তখনই হবে যখন আর কোনো উপায় থাকবে না আর কি। আর মিলিটারি মাইট অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণ করার মতো আপনার সামরিক শক্তি থাকতে হবে। এই ছয়টা যখন থাকবে তখন আপনার হচ্ছে এখানে জাস্ট কজ থিওরি এখানে অ্যাপ্লাই হবে, অর্থাৎ আপনার যুদ্ধটা হবে ন্যায়সঙ্গত। বাংলাদেশের যুদ্ধটা কিন্তু ন্যায়সঙ্গত, আবার ইউক্রেনের যুদ্ধটাও কিন্তু ন্যায়সঙ্গত, কিন্তু রাশিয়ার যুদ্ধ করা কিন্তু এখানে ন্যায়সঙ্গত না, কারণ কূটনীতিক আরও অনেক ইয়ে ছিল আর কি, আরও কয়েকটা কারণ আছে এখানে। তো আগামী বিশ্ব ব্যবস্থা এখানে কি হবে আর কি। আচ্ছা, রাশিয়া ইউক্রেন সংকটের বিকাশ আর কি। তো চলমান যুদ্ধ আপনার তিনটা পর্যায়ে লক্ষ্য করেছে: ডিটারেন্স, আর হচ্ছে কম্পেরেন্স, আর হচ্ছে অ্যাট্রিশন। তো ডিটারেন্স হচ্ছে আপনার কি, যখন হচ্ছে ওই যে রাশিয়া যখন হামলা করলো তখন হচ্ছে ইউএসএ সবাই মিলে হচ্ছে আপনার এখানে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, এটা হচ্ছে ডিটারেন্স। এরপর আসে হচ্ছে সংঘাতের দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কম্পেলেন্স। তো কম্পেলেন্স হচ্ছে আপনার উভয় পক্ষই হচ্ছে একে অপরকে এরকম একটা শক্তিসম্পন্ন করার চেষ্টা করছে। তারপর হচ্ছে রুশও হামলা করছে, ইউক্রেনীয় রেজিস্ট্যান্স দিছে আর কি। এই পর্যায়ে হচ্ছে আপনার রাশিয়া ভালোই কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা হচ্ছে এদিকে ফিনান্সিয়াল স্যাংশন পাচ্ছে, তারপর হচ্ছে টেকনোলজিক্যাল স্যাংশন পাচ্ছে, তারপর হচ্ছে রাশিয়ান অলিগারকে আর এদেরকেও স্যাংশন দেওয়া হয়েছে আর কি। তারপর কালচারাল স্যাংশন পাচ্ছে তারা, তারপর স্ট্র্যাটেজিক স্যাংশনও কিন্তু তারা পাইছে, যে হচ্ছে তেল আর গ্যাসের ক্ষেত্রে তারা কিন্তু স্যাংশনটা পাইছে আর কি। তো এর ফলে কিন্তু রাশিয়ার ইকোনমিতে সংকুচিত হয়ে গেছিলো আর কি মোটামুটি। তারপর হচ্ছে আপনার আর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপনার আবার অল্টারনেটিভ ট্রেড পার্টনারসও তৈরি হচ্ছে রাশিয়ার, কিন্তু যেমন চীন, এদিকে ভারত তো কিন্তু আগের চেয়ে তেল বেশি ইয়ে করছে। আর স্যাংশন বাস্টিং অর্থাৎ যে স্যাংশনগুলো দিচ্ছে এগুলো হচ্ছে আপনার যে রাষ্ট্রগুলো দিচ্ছে এরা আবার আনঅফিসিয়াল চ্যানেলে কিন্তু রাশিয়া থেকে কিন্তু জিনিসপত্র ক্রয় করছে, এটা হচ্ছে স্যাংশন বাস্টিং। আর ডোমেস্টিক অফসেট অর্থাৎ হচ্ছে যে আপনার ডোমেস্টিক অফসেট কি, অর্থাৎ হচ্ছে কোনো একটা বাইরের যে আপনার পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার যে রাষ্ট্রের অভ্যন্তরীণ যে আপনি পরিবর্তন করলেন নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটা হচ্ছে আপনার ডোমেস্টিক অফসেট। তো রাশিয়া কিন্তু এটা করছিল আর কি, সুদের হার বৃদ্ধি করে তারা কিন্তু এই যে তাদের রুবেলের যে পতন এটা থেকে কিন্তু বাঁচছে কিন্তু। আর সংঘাতের তৃতীয় পর্যায়ে, এটা হচ্ছে থার্ড ফেজ আর কি। তো এটা হচ্ছে আপনার যে যে বিভিন্ন আর কি সংকট দেখা যায় আর কি, যে হচ্ছে ফুড ইনসিকিউরিটি, তারপর হচ্ছে বিশ্ব খাদ্য নিরাপত্তায় এ দেখা যায় আর কি। আর এই পর্যায়টাকে বলা হচ্ছে অ্যাট্রিশন আর কি, কার কি হচ্ছে সেটা সবাই ইয়ে করছে আর কি, হিসেব নিকাশ করছে। আচ্ছা, পুতিনোলজি বনাম হচ্ছে আপনার ইকোনমিক অবলিভিয়ন। তো এটা দ্বারা কি বোঝায় যে পুতিনের যে মতাদর্শ নিজস্ব, আর হচ্ছে এদিকে ইকোনমিক অবলিভিয়ন হচ্ছে আপনার ইকোনমিক যে প্রমাদ আর কি, ইকোনমিক সমস্যা এটা মানে বলতেছে। তো ইউরোপীয় ইউনিয়ন কিন্তু আগে দেখতেছে তাদের কিন্তু যে স্যাংশন দিলে তাদের কিন্তু অতটা ইয়ে হয়নি, কিন্তু দীর্ঘমেয়াদে তারা দেখছে যে হচ্ছে রাশিয়া ছাড়া তাদের কিন্তু এনার্জির বিকল্প নাই, গ্যাস ট্যাস এগুলো কোনো বিকল্প নাই। অন্য দেশ থেকে কিন্তু তাদের কিন্তু সমস্যা হচ্ছে, ফলে তাদের এরকম মুদ্রাস্ফীতি হচ্ছে, তারপর অভ্যন্তরীণ সমস্যা হচ্ছে, তো মূল্যস্ফীতি, তারপর হচ্ছে জ্বালানি সংকট, কিন্তু এগুলো হচ্ছে বৈশ্বিক মহামন্দা হচ্ছে। তো ইউরোপ কিন্তু চাচ্ছে যে আবার আগের মতো করে রাশিয়ার সঙ্গে হচ্ছে আপনার বাণিজ্য করতে আর কি। এটা হচ্ছে থার্ড ফেজ, এগুলো হচ্ছে আর কি। তারপর হচ্ছে আবার বলছে যে হচ্ছে ইউএস স্যাংশন দিয়ে কোনো রেজিম চেঞ্জ করতে পারে নাই, এজন্য বলছে যে হচ্ছে এটা হচ্ছে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা, রাশিয়ার জন্য একটা ইকোনমিক অবলিভিয়ন হয়েছে আর কি, যেখানে রাশিয়া নয় বরং ইউরোপও সমান তালে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি। তো ইউক্রেন রাশিয়ান যুদ্ধ যেভাবে বিশ্বকে পরিবর্তন করছে আর কি, এটা হচ্ছে রিভাইটালাইজিং ট্রান্স আটলান্টিক অ্যালায়েন্স, অর্থাৎ এখানে হচ্ছে আপনার যে আগের যে ট্রান্স আটলান্টিক সম্পর্ক এটাকে আরও জোরদার করছে, কারণ হচ্ছে যুদ্ধের ফলে তারা কিন্তু আরও একতাবদ্ধ হয়ে গেছে।
আর চায়না আসতেছে, চায়না এখান থেকে দেখছে যে হচ্ছে আক্রমণ করলে সমস্যা, এই জন্য চায়না কিন্তু আর আক্রমণ করতে অতটা পারবে না আর কি, অতটা সাহস হবে না। আর গান ব্লাজিং স্টাইল অফ ডিপ্লোমেসি, অর্থাৎ সবাই এখন কিন্তু সব ডিপ্লোমেসি বাদ, এখন সবাই হচ্ছে এখন কে কত সামরিক শক্তি সেটা কিন্তু এখন ইউজ করতেছে আর কি। এই ফুল ব্লোন মাল্টিপোলার বলতে এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের একটা আমরা একটা ধারা দেখতে পাচ্ছি এখন কিন্তু একটা 2010 সাল থেকে আমরা কিন্তু এখন হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে কিন্তু একটা ফুল ব্লোন মাল্টিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে এখন। আর ওয়েস্ট সোভারেন্টি এটা এখন কেউ করে না আর কি। নন ট্রেডিশনাল সিকিউরিটি গুরুত্ব হবে, অর্থাৎ যে আপনার ফ্রাঙ্কফুর্ট স্কুল বলছে যে হচ্ছে আপনার ক্রিটিক্যাল থিওরি বলছে যে হচ্ছে আগের তুলনায় এখন হচ্ছে ইয়ে হবে আর কি, যে খাদ্য বস্তু এগুলো ইয়ে করবে, কিন্তু যুদ্ধ সৃষ্টি হওয়ার ফলে এগুলা কিন্তু আবার এগুলা গুরুত্ব হারাচ্ছে। তারপর হচ্ছে এখন এই যে মিলিটারিজেশন ঘটছে, অর্থাৎ সামরিকরণ সব দেশে এখন আগের চেয়ে অনেক বেশি মিলিটারির প্রতি গুরুত্ব দিচ্ছে আর কি। তো এখন হচ্ছে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ এখানে আর কি, যে অভিবাসী প্রত্যাবাসন করছে ইউক্রেন থেকে বাংলাদেশ। তারপর হচ্ছে আপনার জাতিসংঘ ভোট দিচ্ছে, প্রথমটাতে কিন্তু বাংলাদেশ মানে রাশিয়ার বিপক্ষে ভোট দান করা থেকে বিরত থাকছে। আবার পরেরটা যখন হচ্ছে আপনার ইয়ে আসছে আর কি, যে মানবিক সংকট যখন ইউক্রেনে, তখন কিন্তু আবার রাশিয়া কিন্তু মানে বাংলাদেশ কিন্তু ওটার পক্ষে ভোট দিচ্ছে, তো দুই পক্ষে কিন্তু মন দিকে চলছে আর কি। আর হচ্ছে আপনার এদিকে তো বাংলাদেশ কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেও কিন্তু আপনার যে রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনছে আর কি। তারপর হচ্ছে বাংলাদেশের উপর যে সকল প্রভাব পড়ছে এই যুদ্ধের আর কি, এই যে সুইফট সিস্টেমে সমস্যা হচ্ছে, যখন হচ্ছে বাংলাদেশ যে পারমাণবিক বিদ্যুৎ কিন্তু 90% কিন্তু হচ্ছে রাশিয়ার যে ডিবি ব্যাংক ঋণ থেকে আসতো, সুইফটের যখন তারা হচ্ছে ফেস করা হলো রাশিয়ার ব্যাংকটা, তখন কিন্তু বাংলাদেশ এখান থেকে সমস্যা পরে যেটা সলভ করছে আর কি। আর পোশাক শিল্পের প্রভাব এটা হচ্ছে আপনার যে রাশিয়াতে যেগুলো আমদানি করতো রপ্তানি করতো, এটা কিন্তু সমস্যা তৈরি হয়েছিল। আর এই যে রোহিঙ্গা সমস্যা থেকে সবার মনোযোগ সরে গেছে, তার রোহিঙ্গার তহবিলও ভাটা পড়ছে কিন্তু এর ফলে। আর খাদ্যশস্যে কিন্তু প্রভাব পড়ছে, এই যে গম আমদানিতে, তারপর সার আমদানিতে, তারপর হচ্ছে আপনার ভোজ্য তেলের উপর প্রভাব পড়ছে। তারপর হচ্ছে আপনার এদিকে হাঁস মুরগির যে ফিড খায়, যেটা আর কি পোলট্রিতে যেটা খায়, সেখানে হচ্ছে এরকম এই এই পোলট্রি ফিডের 60% হচ্ছে আপনার আমদানি করতে হয়, যেটা সমস্যা হচ্ছে আর কি। আর প্রোট্রাক্টেড কনফ্লিক্ট এখানে বলছে মিশেল ব্রেকার, তো যেটা বলছে যে হচ্ছে রাশিয়ায় এই যে আপনার ইউক্রেন যুদ্ধের একটা প্রোট্রাক্টেড কনফ্লিক্ট হয়ে গেছে, অর্থাৎ এখানে ধরেন এটা নিয়ে আর কেউ মাথা ঘামাবে না কয়েকদিন পরে যদি এটা চলতে থাকে এরকম করে। ওই যে যেমন কাশ্মীর আর হচ্ছে কাশ্মীর ইস্যুতে ভারত আর পাকিস্তানের যে ইস্যুটা আর কি, এটা নিয়ে অত মাথা ঘামায় না, তো ফিলিস্তিন ইস্যু নিয়ে খুব একটা মাথা ঘামায় না এখন আর কি। তো এটা একটা প্রোট্রাক্টেড ইস্যু, অর্থাৎ যুদ্ধ থামবে আবার চলবে আবার চলবে, এবং যুদ্ধ এটা নিয়ে পরে একটু মাথা ঘামায় না, মানে সবাই এখান থেকে আর কি মানে এখান থেকে উত্তরণের একটা পথ খুঁজে নেবে। যেমন হচ্ছে আপনার ওই যে কাশ্মীর সীমান্ত তখন যুদ্ধ হচ্ছে এখন, তারপরে কিন্তু একটা বাণিজ্য কিন্তু এখন সবাই ওইভাবে আর কি গতিশীল করা হয়েছে, অন্য পথে এখন তো ইয়ে করা হচ্ছে। তো এই যুদ্ধটা যদি হচ্ছে কিন্তু এর ফলে অল্টারনেটিভ একটা পথ সবাই খুঁজে নেবে আর কি, এভাবে আর কি এটার ইয়ে কমে যাবে আর কি। ধন্যবাদ।